ওকে স্টুডেন্টস, ব্রেকের পর একটু ব্রেক নিয়ে আমি আবার ফিরে আসলাম। আমরা ছিলাম দ্বিঘাত সমীকরণের ব্যবহারে। তো আমরা এখন বাস্তবভিত্তিক সমস্যাগুলো করব। বাস্তবভিত্তিক সমস্যা আমরা দ্বিঘাত সমীকরণে যে 5.2 ছিলাম সেটার সমাধান বের করো টাইপের ম্যাথগুলো, ইকুয়েশন দেওয়া আছে জেড বা এক্স এর সাপেক্ষে, সেরকম ম্যাথ করছি। বাস্তবভিত্তিক সমস্যা কি থাকে, কথায় বলে দেওয়া থাকে সমস্যাগুলো, তাদের থেকে সমীকরণ বানাতে হয়, সেটা হোক দ্বিঘাত হোক একঘাত হোক, এরকম সমীকরণ বানাতে হয়। এই চ্যাপ্টারে যেহেতু দ্বিঘাত নিয়ে কাজ করাবার, এখানে দ্বিঘাত সমীকরণ হবে এবং সেই সমীকরণ আবার আগের মতো করে সলভ করে কি করতে হবে, সেখান থেকে এক্স মানে হচ্ছে চলকের মানগুলো বের করতে হবে। আচ্ছা, তো দেখো 25 নাম্বার ম্যাথ করব। প্রথমে বলছে একটি ত্রিভুজের ভূমি ও তার উচ্চতা, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার, তার উচ্চতা কত? আচ্ছা, উচ্চতাকে বলছে উচ্চতা কত, তাইলে ধরে নিই শুরুতে বলবো একদম সহজ অঙ্ক এটা, যে ধরি উচ্চতা h মিটার, তাই না? আর তাইলে ভূমি কত, ভূমি বলছে উচ্চতার কত, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তাহলে 2 ইন্টু h প্লাস 6। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল সেটা, বা আমরা জানি দিয়ে লিখবো ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ দিয়ে প্রকাশ করে এরিয়া। হ্যাঁ, এরিয়া বা মানে ইংলিশে এরিয়া বলতে আসলে ক্ষেত্রফলকে বোঝায়। তো সেটা হচ্ছে 2h প্লাস 1 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 2h প্লাস 6, 2h প্লাস 6 দ্বিগুণ হচ্ছে 6 সেন্টিমিটার, 6 বেশি 8 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার ধরি, সব হচ্ছে এগুলো সেন্টিমিটার, সেমি, তাইলে এটা হচ্ছে এত সেমি। আচ্ছা, ইনটু হচ্ছে 8। আর প্রশ্ন মতে বলছে এই যে ক্ষেত্রফলটা, এইটা হচ্ছে 810 এর সমান, যে হাফ ইনটু h ইনটু 2h প্লাস 6, এটা ইকুয়াল টু হচ্ছে 810। তাহলে এখান থেকে h এর মানটা বের হবে না, এই শর্ত দিয়ে রাখছে যে কত বের হবে, 2 যদি ওই দিক চলে যায় তাহলে হয়ে যাবে 1620। এখানে গুণ দাও, 2h স্কয়ার প্লাস হচ্ছে 12h সমান সমান হচ্ছে 1620। এদিকে আনলে বা 2 দিয়ে কেটে দিলে 2 দিয়ে তো 1620 না, 2 বের করে কেটে দেওয়া যায়, তাহলে হবে h স্কয়ার প্লাস 6h, এটা এই পাশে আনলে হবে মাইনাস 810 সমান সমান 0। 810 কে 6h এর সাপেক্ষে প্রকাশ করব, 810 আর 6h। আচ্ছা, 6h কেন, এখানে তো ছিল h ছিল হচ্ছে 12h, 12h 6h, দ্বিগুণের অপেক্ষা 6 বেশি, দ্বিগুণের অপেক্ষা 6 বেশি, হাফ ইনটু h ইনটু 2h, 2h স্কয়ার, 2h স্কয়ার প্লাস 6h। আচ্ছা, 6h ছিল এখানে, হ্যাঁ 6h, পরে এই জায়গায় হয়ে গেল 3h। তাইলে এরকম ক্যালকুলেটর একটু দেখি কত কতর মধ্যে করা যায়। ক্যালকুলেটর পেয়ে গেল আমার, যে এমন দুটি সংখ্যা যাদের যোগ করলে 3h হবে, যোগ বা বিয়োগ, এবং তাদের গুণ করলে 810h স্কয়ার হবে। এরকম 810 কে যদি আমি 40 দিয়ে ভাগ করি কত, 20.25। 810 কে আমি 25 দিয়ে ভাগ করি 32, 25 আর 32 এর ডিফারেন্স 7, না এটা হবে না, ডিফারেন্স 3 থাকতে হবে। 810 কে আমি 27 দিয়ে ভাগ করি একটু কাছে, 30, হ্যাঁ 27 আর 30, তাহলে দেখো h স্কয়ার প্লাস 30h মাইনাস 27h, এটা একটা টেকনিক, আমি পার্সোনালি এমনি বের করি। তো এর টেকনিক দেখো, 810 কে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে দেখলাম, এই দুইটার গুণিতক আকারে, গুণ আকারে 810 কে লেখা যায়। যাদের যোগ বিয়োগ করলে আসলে প্লাস 3h আসে, গুণ করলে আসে মাইনাস 810h স্কয়ার, মাইনাস 810 ইকুয়াল টু 0। যদি একবারে না পারো তাহলে ওই যে x স্কয়ার প্লাস bx প্লাস c এর ক্যালকুলেটরে যে সমাধান শিখাইছিলাম দ্বিঘাত সমীকরণের হায়ার ম্যাথের ক্লাসটাতে, সেটার মতো করে করবা, সমীকরণের সমাধান একবারে বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে এখানে কত হবে, h কমন নাও, h প্লাস 30 মাইনাস 27 কমন নিলে h প্লাস 30। আচ্ছা, তার মানে হচ্ছে h প্লাস 30, h মাইনাস 27 ইকুয়াল টু 0। আচ্ছা, তার মানে হচ্ছে h ইকুয়াল টু একটা হচ্ছে মাইনাস 30, h ইকুয়াল টু 27 সেন্টিমিটার। বাংলা লিখবা, হ্যাঁ সেমি লিখবা। আচ্ছা, এইটা হতে পারে না, কারণ কি, যে কোনো দৈর্ঘ্য উচ্চতা এগুলোর কি ভ্যালু নেগেটিভ, কি হতে পারে না, ঋণাত্মক, নেগেটিভ হতে পারে না। এমনি লিখবা কি, যে ঋণাত্মক বা নেগেটিভ হতে পারে না, এই জন্য এই মানটি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাইলে পরের অঙ্কে যাই। আচ্ছা, পরের অঙ্ক আমি লিখছি 28 নাম্বার, কোশ্চেনটা করি। সেটা হচ্ছে কই 28 নাম্বার, 28 না, এটা হচ্ছে, হ্যাঁ 28 নাম্বারই তো। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে
মোট 70 টাকা চাঁদা উঠলো, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত, মানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত। প্রশ্ন আবার পড়ি, একটা শ্রেণীতে শিক্ষার্থী আছে কত আমরা জানি না, সেটা বের করব। সেই শিক্ষার্থীর থেকে যত মোট সংখ্যা, মনে করো তোমার কাছে 50 জন করে শিক্ষার্থী আছে, তো বলছে কত পয়সা বেশি, 70 পয়সা বেশি, যে প্রত্যেকে সেই 50 সংখ্যাটার সাথে আরো 70 যোগ করো, মানে 120 পয়সা করে সবাই চাঁদা দিচ্ছে। তো টোটাল সংখ্যার থেকে 70 পয়সা বেশি করে চাঁদা দিচ্ছে কে, প্রত্যেকে। তাহলে টোটাল চাঁদা কত উঠতেছে ওই রুম থেকে, ওই যে টাকার সংখ্যাটাকে আমি ছাত্র সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা দিয়ে যদি গুণ দেই, তাহলে আমি টোটাল কত চাঁদা উঠবো সেটা পাবো। সেটা থেকে আসলে আমি সমীকরণ সলভ করে বের করবো যে কয়জন আসে টোটাল ছাত্রছাত্রী। বুঝছো কনসেপ্টটা কিভাবে করব? তো প্রথমে ধরি প্রশ্নটা এরকম যে ক্লাসে মোট শিক্ষার্থী আছে, বা মোট হচ্ছে ছাত্রছাত্রী, ছাত্র ছাত্রী বা একবারে শিক্ষার্থী বলে ভালো তো, আর সংখ্যা হচ্ছে এক্স জন, ঠিক আছে, টোটাল মিলে আসলে সবাই মিলে এক্স জন। তো এখন প্রত্যেকে দিচ্ছে, এই যে এক্স জনের থেকে প্রত্যেকে চাঁদা দিবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা ছাত্রছাত্রী, জিনিসটা বুঝো, প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ চাঁদা দিবে হচ্ছে, চাঁদা দিবে নিজের থেকে 70 পয়সা বেশি না, সেটা হচ্ছে এক্স জন, যে এক্স যে সংখ্যাটা সেটা আমি জানি না, সেই সংখ্যার থেকে 70 পয়সা বেশি। তাহলে এক্স যত পয়সা, মনে করি এক্স হচ্ছে 50 জন, তাহলে এখন হবে 50 পয়সা প্লাস আরো 70 পয়সা, তাহলে সেই সংখ্যার থেকে আরো 70 পয়সা বেশি চাঁদা দিবে। তাহলে মোট চাঁদা উঠবে কত বলতো, মোট চাঁদা উঠবে বা মোট চাঁদা উত্তোলন করা যাবে হচ্ছে, একজনে দেয় এত, তাহলে এক্স জনে দিবে কত, এক্স ইন্টু এক্স প্লাস 70 পয়সা। এখন আমি জিনিসটা বুঝি দেখে এক লাইনে লিখে ফেললাম, যারা যারা বুঝে বুঝে করতে চাও ভালো মতো, তারা লিখবা একজনে চাঁদা দেয় এক্স প্লাস 70 পয়সা, তাহলে এক্স জন চাঁদা দেয়, মোট এক্স জন ছাত্রছাত্রী চাঁদা দেয় এক্স ইন্টু এত, তাই না? মনে করে একজন দিল হচ্ছে 10 টাকা, তাহলে এক্স জন দিবে 10x টাকা, এরকম তো ব্যাপারটা, এখানেও সেরকমই। তাহলে প্রশ্ন মতে এই যে টোটাল চাঁদার সংখ্যাটা, প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স প্লাস 70, এই যে টোটাল চাঁদার সংখ্যাটা, এইটা ইকুয়াল টু হচ্ছে কত, টোটাল চাঁদার সংখ্যা কত বুঝলো, 70 টাকা, 70 টাকা ইকুয়াল টু হচ্ছে 70 ইন্টু 100। কেন 70 টাকাকে আমি কি করব, 70 ইন্টু 100 পয়সায় নিব, কারণ এখানে বাকি সব হিসাবগুলো পয়সায় হচ্ছে, হয় সব পয়সাকে টাকার হিসাবে নাও, নইলে সব টাকাকে পয়সার হিসাবে না, এটাই এখানে বরং টাকাকে পয়সায় নেওয়াটাই কি এখানে ইজিয়ার। ওকে, এটাও পয়সা এটাও পয়সায়। এখন দেখো গুণ করে দাও, x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস 70x মাইনাস কত এখানে 70 ইকুয়াল টু 0। এমন কিন্তু ইম্পর্টেন্ট, ইভেন 5.1 একটা টাকা পয়সা কেমন একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা করবো, ওইটা নিজেও ইম্পর্টেন্ট। 5.1 না, দেখে আসি তো, 5.1 এর 22 নাম্বার অঙ্ক, ওইটা নিজেও ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা বোর্ডে আসার মতো একটা ম্যাথ। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 70x মাইনাস 7000 কি করা যায়, প্লাস 100 মাইনাস 30 করা যায় না, 100 আর 30 মিলাই তো আসলে 70 আর 30 মিলাই তো হচ্ছে যে কি হয় 100 হয়, তাহলে আমি প্লাস 100x দিব মাইনাস 30x দিব, প্লাস হচ্ছে 100x মাইনাস 30x, তাহলে বাকি থাকবে 70x, কিন্তু এদের আবার গুণ করে পাবো কত বলতো, আমি কি ভুল বললাম, গুণ করে 7000x আসতে হবে না, এদের তো এইভাবে করলে হবে না, গুণ করলে তো 3000 চলে আসবে, তখন আমার এখানে হচ্ছে, ও আচ্ছা 30 পয়সা করে বেশি দেয়, সবাই তাদের মোটা ভুল তুলছে বুঝছো, সবাই হচ্ছে টোটাল যে সংখ্যাটা আছে তার থেকে 30 পয়সা করে বেশি দেয়, বইয়ে 30 পয়সা, অনেকে তো অবাক হচ্ছিল যে ভাই বই তো আমাদের 30 দাও, আপনি 70 পাইলেন কই, আমি এই 70টাকে ভুল দেখছিলাম, তো টোটাল হচ্ছে এই যে এই 70টাকে ভুল দেখছিলাম, টোটাল হচ্ছে 30 পয়সা করে বেশি দেয়, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে x প্লাস 30, আর হচ্ছে প্রত্যেকে এই যে চাঁদাগুলো দেয়, টোটাল চাঁদাটা হচ্ছে x ইন্টু এক্স প্লাস 30, গুণ করলে যা হবে সেটা হচ্ছে 70,000-এর সমান, মানে 70 ইন্টু 100 পয়সার সমান, 70 টাকার সমান, তাইলে এই জায়গায় হবে 30, তাইলে এখন দেখো 100x মাইনাস 70x, ক্যালকুলেশনটা আমার মনে আছে, এই জন্য ভুলটা টের পাইলাম, ক্যালকুলেশনটা এতবার করার কারণে মনে আছে। দেখো 100x মাইনাস তাহলে 70x দিব, তাইলে আসলে যোগ বিয়োগ করে 30x হবে, গুণ করলে 7000 আসবে, মাইনাস 7000 আসবে, এই যে 7000 ইকুয়াল টু 0। এটার মিডল টার্মটা আসলে সোজা, 130 করলে বোঝা যাচ্ছে, x কমন নাও, x কমন নিলে x প্লাস 100 মাইনাস 70 কমন নিলে x প্লাস 100 ইকুয়াল টু 0, বা x প্লাস 100 আর হচ্ছে x মাইনাস 70 সমান সমান 0, তাইলে হচ্ছে সুতরাং এখান থেকে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, তাইলে হয় x ইকুয়াল টু মাইনাস 100 অথবা
x ইকুয়াল টু 70 এবং এটাই রাইট অ্যান্সার। এটা কি গ্রহণযোগ্য নয়, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা কি নেগেটিভ হইতে পারে না। বলতে পারবো না যে আমার ক্লাসে -100 জন ছাত্র আছে, মানে কি -100 জন ছাত্র থাকা মানে কি 100 জন ছাত্র চলে গেছে নাকি, কোনো ছাত্রছাত্রী নাই বরং। আচ্ছা, ছাত্রছাত্রীর সংখ্যা, দৈর্ঘ্য, দূরত্ব এগুলো কখনো নেগেটিভ হয় না। তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে x জন। ওকে, বোঝা গেছে? তাহলে প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যা লিখলাম, টোটাল কত পয়সা দিবে ডিটেক্ট করলাম, এরপর টোটাল কত টাকা উঠবে সবাই মিলে সেটা গুণ করে বের করলাম, সেটাই ইকুয়াল টু প্রশ্নে কত দেওয়া আছে দেখলাম, এরপরে নরমাল গুণ করে মিডল টার্ম করে অ্যানসার বের করলাম। নেক্সট যে অঙ্কটা করব সেটা হচ্ছে 29 নাম্বার অঙ্ক। আমার বই 29, তোমাদের বই যে কত? আমার বইটা মানে আগের বছরের। আচ্ছা, প্রশ্নটা পড়ি, প্রশ্নটা তোমাদের বইও আছে, তো নাম্বার দেখার দরকার নেই, খালি প্রশ্নটা শোনো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। এটা আমরা হায়ার ম্যাথও করছি, তবে এটা এত বেশি ইম্পর্টেন্ট তো বারবার এটা করা লাগবে। একটু সংখ্যাটা ঘুরাই দিচ্ছি, তবে ম্যাথটা একই। বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাদ্বয় অঙ্কদ্বয়ের সমষ্টি 7। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয়, আচ্ছা দশকটা আগে ধরি, হ্যাঁ এককটা আগে ধরতে পারতো সমস্যা নেই, আমি দশকটা ধরতে কমফোর্ট ফিল করি। দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে কত, মনে করো x, তাহলে একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7 - x, কারণ এই দুইটার সমষ্টি মানে x + 7 - x, এই দুইটা মিলে তো 7 হয় নাকি? প্রশ্নের মধ্যে এটাই বলে দেওয়া আছে যে দুইটার সমষ্টি হচ্ছে 7 - x, মানে মনে করো 34, এটা একটা সংখ্যা যেখানে 3 আর 4 যোগ করলে কি 7 হচ্ছে না? তো ডিজিট গুলো যোগ করলে 7 হতে হবে, তাহলে একটা ডিজিট যদি x হয় আরেকটা ডিজিট হবে 7 - x। দশক স্থানীয় অঙ্ক 10 দিয়ে গুণ দিতে হবে, ওগুলো পরের ব্যাপার। আপাতত জাস্ট ডিজিটটা চিন্তা করো, একটা যদি 3 হয় আরেকটা 7 - 3 বা 4, একটা যদি 2 হয় আরেকটা 7 - 2 বা 5, তো 25 হতে পারে, 34 হতে পারে, এই টাইপের উত্তর হবে। তো কোনটা x কোনটা 7 - x, যে কোনো একটা ধরলে হবে। এটাকে x ধরে এটাকে 7 - x ধরলো, আপাতত কোনো সমস্যা নাই। ওকে, তো কতে বলছে চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যা ও বিনিময়কৃত সংখ্যাটি লেখো। এটা ক দিয়ে শুরু করছি, তাহলে প্রদত্ত সংখ্যা সেটা কত হবে, মানে প্রদত্ত সংখ্যার x ওয়ালা ফর্ম কেমন হবে? প্রদত্ত সংখ্যা তো বের করতে পারিনি এখনো, জাস্ট x ওয়ালা ফর্ম, x এর মাধ্যমে, চলকের মাধ্যমে প্রকাশ করব। যে কোনো সংখ্যা, আমি আগেই বলছি তা আবার বলি, মনে করো আছে হচ্ছে 73, 73 এই 3 হচ্ছে একক এবং কি এই 7 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে অ্যাকচুয়ালি কি দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করে তার সাথে একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করে যদি যোগ করি তাইলে আমরা 73 পাই, তাই না? 7 10 3 73, একটু পড়ছি ছোটবেলায়, পড়ছি তো নাকি? 7 10 3 73, একক দশক অযুত লক্ষ নিযুত কোটি, ওরকমই আর কি, বাচ্চাকালের পড়ালেখা। তো এই 73 গুলো দেখো ভাইয়া, এগুলোকে আমরা কি করব, দশককে 10 দিয়ে গুণ করে এককের সাথে যোগ করব। তাহলে দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করে আমি একক স্থানীয় অঙ্কের সাথে যোগ করব, তাহলে কত দাঁড়ায় সংখ্যাটি? যোগ করলে দাঁড়ায় দেখুন 10x - x, তাহলে দাঁড়ায় 9x + 7। আচ্ছা, এখন যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন, এই জন্যই বলছি আগে হায়ার ম্যাথের ক্লাসটা দেখে আসো, এটা আরো বেটার হবে, ওখানে আরো ডিটেইলসে বলছি এই কথাগুলো। স্থান পরিবর্তন, দেখো এখানেও যা বলতেছি কম না, এনাফ বুঝার মতোই। পরিবর্তন করলে সংখ্যাটি কি দাঁড়াবে? এখন সংখ্যাটি দাঁড়াবে, এবার হচ্ছে একক স্থানীয় অঙ্ক এটা, দশক স্থানীয় অঙ্ক এটা, বুঝছো? তো আগে যদি এটাকে একক ধরতাম, এটাকে একক এটা দশক ধরতাম, এখন উল্টে যাইলে আবার কথাটা সেমই চলে আসতো, কোনো সমস্যা নেই, যে কোনোটাই ধরতে পারো। তো আগে আমি ধরছি এটাকে দশক, এখন এটা হবে একক, এটা হবে দশক, তাহলে সংখ্যাটি হবে দশকের সাথে 10 গুণ দিয়ে একককে যোগ করা। সংখ্যা লেখার সিস্টেমে কি, অঙ্ক পরিবর্তন হইলো কিন্তু সংখ্যা লেখার সিস্টেমে কি, দশককে 10 দিয়ে গুণ করে যোগ একক সংখ্যাটিকে যোগ করা। তাহলে এটা আসলে দেখো 70 - 10x + x, বা এটা আসলে 70 - 9x, তাহলে একটি সংখ্যা 9x + 7 আর একটা 70 - 9x। ঠিক আছে, এটা আমাদের ক গেল। খ সহজ। খতে বলছে সংখ্যাটি নির্ণয় করো, যেখানে আমাকে বলছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় সংখ্যাটি পাওয়া যায় প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। এই যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া গেল সেইটা মানে 70 - 9x, এটা প্রদত্ত সংখ্যা বা নরমালি যে সংখ্যাটা দিছে তার থেকে 9 বেশি, তার মানে হচ্ছে 9x + 7 + 9 এর থেকে 9 বেশি, এটা আমাদের প্রশ্ন মতে। তাহলে খ এর শুরুতেই লিখবো হচ্ছে প্রশ্ন মতে, আর কিছু লেখার দরকার নেই, আমরা সব কতে অ্যানসার করে আসছি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটা সৃজনশীল অ্যানসার করতেছি। দেখো x এর ভ্যালু বের করব, 9x কয় দিক নিয়ে গেলে হবে 18x, 9 এর সাথে 16, এদিকে আনি -16, 70 থেকে 16 গেলে থাকে 54, x এর ভ্যালু 3, 3 18 54,
x এর ভ্যালু 3 আমি একবারে পাই গেলাম, x এর ভ্যালু 3। তাইলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, তাইলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7 - 3 = হচ্ছে 4। তাহলে সংখ্যাটি নরমাল ভাবে সংখ্যাটি হচ্ছে কত ছিল, এটাই ধরি 10x + 7 - x, বা হচ্ছে 10 9x + 7 9 * x এর ভ্যালু 3 3 + 7 3 9 27 + 7 34। আচ্ছা আমি আন্দাজে একটা গেস করছিলাম, এই যে 34 দেখছো ওইটাই হয়ে গেল। আমি উত্তরটা, এই অঙ্কের উত্তর মুখস্থ ছিল না, ওই প্যাটার্ন অনুযায়ী গেস করা, তো উত্তরটা মিল ছিল আর কি। তো এনিওয়ে উত্তর হচ্ছে 34। আবার মনে করে দিই, শুরু থেকে একটু বলি, মনে যদি খেয়াল করো, একটা অঙ্ক ধরছি আমি x, আর একটা হচ্ছে 7 - x, কারণ যোগ করলে আসলে 7 হতো। তো সংখ্যাটি হচ্ছে একে 10 দিয়ে গুণ করে একে যোগ করা, এই ফরম্যাট। তুমি এই ফরম্যাটে রেখে আগাইলেও হবে। আমি এটাকে একটু ছোট করে নিছি, এরকম দেখতে 9x + 7। এরপর হচ্ছে অঙ্ক দুই স্থান পরিবর্তন করলে সংখ্যাটি ঘুরে যাবে, 10 এবার এর সাথে যোগ গুণ হবে +x, তখন 70 - 9x হয়। আমি খতে আসে শুরুতে লিখব, প্রশ্ন মতে বলছে এই সংখ্যাটি আগের সংখ্যাটির থেকে, মানে অঙ্ক দুই স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি আগের সংখ্যা থেকে 9 বেশি। তাহলে এই সংখ্যাটি ইকুয়াল টু হলো আগের সংখ্যা প্লাস 9। এখান থেকে নরমাল একটা সমীকরণ সলভ করলে আমি x এর ভ্যালু এবং সংখ্যাটির ভ্যালু কত, একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের ভ্যালু পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 30। আগে যে অঙ্কটা করতেছিলাম সেটার গ কেন করলেন না, যেটা যদি কেউ জিজ্ঞেস করে, সেটার উত্তর হচ্ছে গতে হচ্ছে আয়তাকার ক্ষেত্র এর কর্ণ, এগুলা নিয়ে ম্যাথ। এগুলো এরকম ম্যাথ আমি আগেও করছি আগের চ্যাপ্টারে, এবং হায়ার ম্যাথে ক্লাসে এগুলো এই সম্পর্কিত প্রশ্ন সলভ করে দেওয়া হয়েছে। এগুলো সূত্রকে এই টাইপের ম্যাথ করা হয়েছে, ওই জন্য আমি গটা করলাম না, কারণ গতে সেখানে ক্ষেত্রফল রিলেটেড ম্যাথে চলে গেছে। তো তারপরও আমি এর পরের এই এখন যে অঙ্কটা করব তার মধ্যে আসলে তার গতে ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ আছে, ওই একই সূত্রগুলোই ম্যাক্সিমাম এখানে ইউজ হবে। তো আমি যেন 30 এর আসলে ক খ গ তিনটেই সলভ করব, ঠিক আছে? একটু মনে রাখো, 30 করলে আসলে তোমাদের 30 আর একটু 31 করবো, 31 এর গটা ইম্পর্টেন্ট। সো 30 আসলে করলে চ্যাপ্টারে অনেক কিছু ম্যাক্সিমাম জিনিসই তোমাদের শেষ হয়ে যাবে, তোমরা একটু কি রিল্যাক্স হয়ে বাকি লাস্ট 10 মিনিট এনজয় ভাবে পরের অঙ্কটা দেখতে পারবে, ঠিক আছে? দেখো 30 প্রশ্ন কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে x - 1 ও x, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান, আবার আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x + 3 ও প্রস্থ হচ্ছে x। তাইলে সব কটা জিনিস একটা চিত্রের মাধ্যমে দেখাতে বলছে কতে। আবার বলি, একটি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে x - 1, ত্রিভুজের ভূমি x - 1, x - 1 হচ্ছে ভূমি, ত্রিভুজের ভূমি, ভূমি অফ ত্রিভুজ। আমি আমার মতো লিখতেছি, অবশ্যই এমনি খাতায় বাংলাদেশে লিখবা না, লিখবা যে ত্রিভুজের ভূমি x - 1। আর x টা কি, x হচ্ছে উচ্চতা, x হচ্ছে উচ্চতা না হাইট, উচ্চতা, হাইট অফ ত্রিভুজ। আবার বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান, এই x হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। কেমনে এগুলা ছবি কেমনে আঁকবো, বর্গের বাহুর দৈর্ঘ্য। আবার বলছে আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x + 3, এই x হচ্ছে আয়তক্ষেত্রের কি প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ, এবং x + 3 হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। সব ছবি তোমরা অনেকে বলবা হচ্ছে তাইলে একটা স্যার একটা আনুপাতিক ছবি আঁকি, এই যে এটা হচ্ছে ত্রিভুজের ভূমি, একটা সমকোণী ত্রিভুজ যত হচ্ছে, সমকোণী ত্রিভুজের উচ্চতা হচ্ছে ওইটা, তো এইটা হচ্ছে a দেই, b দেই, c দেই, সমকোণী ত্রিভুজের ভূমি x - 1, উচ্চতা হচ্ছে x। তারপর একটা আমি x, তাহলে ভূমি আর উচ্চতা হলো ত্রিভুজ আঁকলাম, এখানে একটা সমকোণ। এরপর আমি একটা বর্গ আঁকবো, যার x হচ্ছে কি প্রতিটা বাহুর দৈর্ঘ্য, x হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য বলা মানে কি সব বাহুর দৈর্ঘ্যগুলো বর্গের সমান। এরপর আমি একটা আয়তক্ষেত্র আঁকবো, বাট তা না, এখানে যেটা করতে হবে জয়েন্টলি আঁকতে হবে, একসাথে আঁকতে হবে, কারণ অনেক টিচারই অনেকগুলো মানে অনেক সলিউশন আসলে এইভাবেই আঁকা, এবং একটা সমীকরণ বা একটা ছবি থেকে তোমার সবগুলো তথ্য হিসাব করে করে ক্ষেত্রফলগুলো বের করতে হবে, ওই কারণে আসলে একসাথে আঁকার একটা রেওয়াজ। তো দেখো কিরকম হয় ছবিটা, বেশি বড় হয়ে গেছে না, জায়গা হবে না আমার বোর্ডে। এখন ধরে নাও সাপোজ হচ্ছে এটাও x, এটাও x, এটাও x, এটাও x, এটা একটা বর্গক্ষেত্র না, সি ডি ই বি হচ্ছে সেই বর্গক্ষেত্র। তাহলে এবিসি হচ্ছে সেই ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ, যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা ভূমি এবং উচ্চতা হচ্ছে এটা, এবং সিডি ইবি হচ্ছে আমাদের সেই বর্গক্ষেত্র। আচ্ছা প্রশ্নে বলছে x হচ্ছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ এবং x + 3 হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে এই বরাবর x + 3 আঁকি,
একটু বড়, এক্স হচ্ছে একটু লম্বা, তাহলে এটা কি একটা, এই জিনিসটা হচ্ছে আয়তক্ষেত্র, এখানে দাগটা দিই, এই দাগটা মুছে দিই। আচ্ছা, আয়তক্ষেত্র ডি ইডি, এবার বলি এফ, বলি এফ জি। তাইলে দেখো ডি এফ জি ই হচ্ছে আমাদের সেই আয়তক্ষেত্র, বুঝছো কি? যার এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর এটা হচ্ছে x প্লাস 3, আমি ধরলাম এই দিক বরাবর দৈর্ঘ্য, আর প্রস্থটা উপর বরাবর ধরলাম, আর এটা হচ্ছে প্রস্থ। যার হচ্ছে দৈর্ঘ্য মানে হচ্ছে যার df ইকুয়াল টু হচ্ছে x প্লাস 3, আর বর্গক্ষেত্র যার যে কোনো ভাগ, মনে করো cd ইকুয়াল টু হচ্ছে x। তাহলে তো ছবিটা আঁকছি না একসাথে গায়ে লাগায়, ত্রিভুজ, এরপর বর্গক্ষেত্র, এরপর আয়তক্ষেত্র, ঠিক আছে। তো আমি কতে দেখি কি চাইছে, এটা তো ক ছিল, যা লিখলাম সব সব ক ছিল, ঠিক আছে, এই জিনিসগুলো মুসলাম জায়গার জন্য। যাই হোক, তো খ অ্যান্সার করবো। খতে কি বলছে, ত্রিভুজটির ক্ষেত্রফল 10 হলে উচ্চতা কত? ত্রিভুজটির ক্ষেত্রফল 10। আচ্ছা, প্রশ্ন মতে একবারই লিখে ফেলো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে 10। এখন তোমরা বলতে পারো ভাই এইটুক সলভ করলেই তো হয়ে যাচ্ছে, তাহলে অঙ্ক কি 4 এ 4 দিবে? দেখো কি বলতে চাচ্ছি আমি, 2 ওই পাশে গেলে হচ্ছে 20 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 20। তো শুরুতে লিখতে পারো যে মনে করি একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা হচ্ছে হাফ ইন্টু এটা ইন্টু এটা, তারপর লিখবার প্রশ্ন মতে এটা মানে হচ্ছে 10, বুঝছো, লাইন বাড়াতে চাইলে। আচ্ছা, তাইলে এই পাশে আনলে সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। মিলটাম কেমনে করে, 5 আর 4 না, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20 ইকুয়াল টু 0। এক্স কমন নাও, 4 কমন নাও, x মাইনাস 5 x প্লাস 4, x ইকুয়াল টু 4 মাইনাস 4 x ইকুয়াল টু 5। এটা তো হওয়া পসিবল না, কারণ কি নেগেটিভ হবে না, তাহলে x এর ভ্যালু 5। তাহলে উচ্চতা যেহেতু সবকিছু সেন্টিমিটারে বসে, উচ্চতা ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটা হচ্ছে খ এর অ্যান্সার। এই খ থেকে পাওয়া মান আমাদের গতেও ইউজ করতে হবে। আচ্ছা, গতে বসে ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। সবার ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত। আচ্ছা, আমরা পাই হচ্ছে খ হতে পাই x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে CDEB, আচ্ছা CDEB না, আগে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু 5 মাইনাস 1 ইন্টু 5, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কত হয় বলতো? 4 2 10, 10 বর্গ সেমি বা স্কয়ার সেন্টিমিটার। আচ্ছা, এরপর হচ্ছে CDEB নাও লিখতে পারো, বাট এমনি মেনশন করে দেওয়াটা বেটার। বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার বা হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার। এরপর হচ্ছে DF G আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ভূমি ইন্টু উচ্চতা না, x প্লাস 3 ইন্টু x, তাহলে হচ্ছে 5 ইন্টু 8 বা 40 বর্গ সেন্টিমিটার। তাহলে লাস্টে লিখব হচ্ছে ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত। এইভাবে লিখব, ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত ইকুয়াল টু হচ্ছে এইটা ইসটু এইটা ইসটু এইটা, যেটার পর যেটা বলছে, ফার্স্টে ত্রিভুজ বলছে, এরপর বর্গক্ষেত্র বলছে, এরপর আয়তক্ষেত্র বলছে। দেখো তো স্টুডেন্টস, দেখো এখানে হবে 10 ইসটু হচ্ছে 25 ইসটু 25 ইসটু 40, 5 দিয়ে ভাগ করলে হবে 2:5:8। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খুবই সহজ অ্যান্সার, মানে সহজ প্রশ্ন আর কি। ওকে, তো আমাদের নেক্সট সৃজনশীল হচ্ছে 31 নাম্বার। 31 এর কোশ্চেনে বলছে একটি জমির ক্ষেত্রফল 192 বর্গ মিটার, জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেক চেয়ে 2 সেন্টিমিটার বেশি। তো দুইটা প্রশ্ন কালেক্ট একসাথে করছে, বুঝাই যাচ্ছে। তো আমরা ক আর খ তে একটা সলভ করব, গ তে আরেকটা সলভ করব। মনোযোগ দিয়ে দেখো, এটার ক খ আসলে ইজি, এটার গ নিয়ে আমাদের মেইন প্যারাটা বা একটু বুদ্ধি খাটাইতে হবে। তো ক হচ্ছে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থকে x এবং y দিয়ে
তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো। তাহলে বলা আছে বা দেওয়া আছে জমিটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার। প্রশ্ন মতে বলছে ক্ষেত্রফল, প্রশ্ন মতে জমিটির ক্ষেত্রফল মানে হচ্ছে xy ইকুয়াল টু 192 বর্গ মিটার। আচ্ছা আমি লিখি xy ইকুয়াল টু 192, তাই না? কারণ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কেমন হবে? দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? ইকুয়াল টু হচ্ছে 192। আচ্ছা আবার বলছে দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে, আবার এটাও বলছে মানে আবার জানি এবংও দিতে পারে, এবং দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে স্টিল ক্ষেত্রফল এতই থাকে। মনে করো x হচ্ছে 20, এটা হচ্ছে 16, এরপর x 4 মিটার কমাইলাম 12, এটা একটু বাড়াই দিলাম, এটা হয়ে গেল 16 থেকে একটা হলো 16 থেকে 12 হলো, একটা 20 থেকে 24 হইলো। তো দুইটা জিনিস এমন ভাবে কমলো বাড়লো, এদের গুণফল একই থাকলো। একটা র্যান্ডম উদাহরণ দিলাম, আন্দাজে একটা উদাহরণ দিলাম। এমন দুইটা সংখ্যা আছে x আর y যাদের আসলে সেখান থেকে একটা থেকে 4 কমালে আর একটা থেকে 4 বাড়ালে গুণফল স্টিল 192 থাকে। তো এই তাহলে কিভাবে পাবো, কেমনে জানবো? এগুলো আন্দাজি না, এগুলো সলভ করি বাই করবো। এতক্ষণ যেই তোমাদের শিক্ষা দীক্ষা দিলাম যে সমীকরণ কেমনে সলভ করবা, কেন সলভ করবা, এটা আসলে এই কারণে যে সলভ করে বাস্তব ভিত্তিক সমাধান প্রশ্নের বা প্রবলেমগুলো সমাধান করে জীবনে উপকার হবে। সমীকরণ সমাধান মানে সমীকরণের বাস্তবে আমি কাজে লাগাচ্ছি সমীকরণ সলভ করে। তো দেখি এই সমীকরণটা আমরা সলভ করে এই x y এর ভ্যালু বের করি। তাহলে দেখো এটাকে যদি আমি বলি 2, এই সমীকরণ সলভ করে আমরা আমার জমির দৈর্ঘ্য আর প্রস্থ বের করব, বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি। সেটা হচ্ছে গুণ করে দাও xy প্লাস 4x মাইনাস 4y প্লাস 16 সমান সমান 192। xy এর ভ্যালু 192 বসায় দাও। 192 প্লাস হচ্ছে 4a ইন্টু 4x মাইনাস 4y প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 192, বিয়োগ চলে গেল। তাহলে থাকলো শুধু 4 কমন নিয়ে কেটে দিলে x মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা থাকলো x মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0। তাইলে y ইকুয়াল টু থাকলো x প্লাস 4, এটাকে আমরা 3 বলি। নরমাল প্রতিস্থাপনের সমাধানের মতো এই 3 থেকে পাওয়া y এর ভ্যালু একে বসাই, একে y এর মান বসিয়ে পাই। তাহলে x ইন্টু y ইকুয়াল টু x প্লাস 4 পাইছি, y এর জায়গায় বসাবো x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 192, x স্কয়ার প্লাস 4x মাইনাস 192 ইকুয়াল টু 0। কত কত দিয়ে গুণ করলে মিডল টার্ম যায়? x স্কয়ার 4x 192। আচ্ছা খতে যাব। হ্যাঁ খতে বসে আমাদের তো কতে শুধু এই পর্যন্ত করলেই হতো, এখান থেকে আমাদের খতে লিখবো যে ক হতে পাওয়া 2 নং সমীকরণ হতে পাই, তারপর এখানে আসবো। ঠিক আছে, আমাদের খতে বলছে জমিটির পরিসীমা কত? জমিটির পরিসীমা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই বের করলে আমাদের হয়ে যাবে জমিটির পরিসীমা কত। তাহলে এটার জন্য আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো আসলে দরকার নাকি? হ্যাঁ দরকার, কারণ এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই এখন আমরা পাই নাই। এখানে আমরা করবো হচ্ছে 192 কে 4 দিয়ে ভাগ করলে আমরা অনেকটা দূর আগে আসছি অলরেডি। 192 ভাগ 16 আসে 12, একবারে পাই গেছি। এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 12x, তাহলে থাকে 4x, গুণ করলে 192x স্কোয়ার মাইনাস 192 ইকুয়াল টু 0। বুঝছো এটা মিডল টার্মটা? যদি না বুঝে থাকো তাইলে কি এই যে ইকুয়েশনে যায়, এক নম্বরে যায় ডিগ্রিতে যাবা 2 চাপ দিবা, তারপর ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাটে বসাবা, একেবারে এক লাইনে উত্তর বের হবে। এই লাইনও না এই লাইনও না, একদম উত্তরের লাইনটা বের হবে, x ইকুয়াল টু হোয়াট, এইরকম ফরমেশন উত্তর হবে। এটা আমি আগের ক্লাসে শিখাইছি। তাহলে x কমন নাও, হায়ার ম্যাথের ক্লাসে শিখেছি এটা, হায়ার ম্যাথের সমীকরণ ক্লাসে। x প্লাস 16 মাইনাস 12 নিলে x প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 16 ইন্টু x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 16, x ইকুয়াল টু 12। কি নিয়ে কথা ছিল? জমির দৈর্ঘ্য। জমির দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না, তাহলে এটা হচ্ছে বাদ, তাইলে জমির দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। এবং তখন y কত? এখান থেকে বলো, y ইকুয়াল টু হচ্ছে 12 প্লাস 4 সমান সমান 16 মিটার। তাহলে জমিটির পরিসীমা কত? এই যে আমি যদি এখানে লিখি যে পরিসীমা 2 ইন্টু আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র এটা, তাই না? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে হচ্ছে 2 ইন্টু 12 যোগ 16, 12 16 তে 28 মানে হচ্ছে 56 মিটার, নট বর্গ মিটার। পরিসীমা একটা দৈর্ঘ্য, তাই এটা হচ্ছে 56 মিটার। আচ্ছা গ
এর প্রশ্নটা করি, বৃত্তটি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে স্টুডেন্টস, ব্রেক নিয়ে আমি বোর্ডটা ক্লিন করলাম, একটি ভিডিওটা ওইদিক সরে গেছিল, বামে নিয়ে আসলাম। তো দেখো 31 এখন আমরা কি করতেছিলাম, 31 নাম্বার এখন আমরা গ করব। তো মনে রাখো গ হচ্ছে আমাদের উদাহরণের একটা ম্যাথ। উদাহরণে কত মনে নেই, উদাহরণে যে বৃত্তের ম্যাথটা আছে সেইটারই সেই কনসেপ্টে হয়তো সংখ্যা ঘুরাই দিচ্ছে বা সংখ্যা একই রাখছে, উদাহরণের সমস্যা। এবং এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসে একটা ম্যাথ, অনেকবার বোর্ডে আসে একটা ম্যাথ। সো এটা উদাহরণ থেকেই আসলে আসে। তো প্রতি চ্যাপ্টারের উদাহরণ ম্যাথগুলো তোমরা চ্যাপ্টার শেষে প্র্যাকটিস করতে পারো। চ্যাপ্টার যেহেতু প্রথম করতেছো, তাই আমার চ্যাপ্টারের উদাহরণগুলো আমার যেভাবে ক্লাসে সলভ করে দিলাম সেগুলো থেকে উদাহরণে যেতে পারো, অথবা উদাহরণগুলো আগে করে ক্লাসের ম্যাথগুলো তারপরে আসতে পারো, কোনো সমস্যা নেই। তো এই ম্যাথটা উদাহরণ থেকে অনেক ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে আরেকটা করে দিচ্ছিলাম যে 1 + x⁻1/3 হায়ার ম্যাথের ক্লাসে। তো ওই অঙ্কটাও কেন জানো খুব বেশিবার বোর্ডে আসে, কিন্তু অঙ্কটা উদাহরণে স্থান পাইছে, মেইন চ্যাপ্টারে পায় নাই। ঠিক আছে, সো উদাহরণে অঙ্ক কম ইম্পর্টেন্ট কিন্তু না, অনেক সময় দেখি আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা কি তোমাদের স্যাম্পল আকারে বোর্ড তোমাদের দিছে। আচ্ছা 31 কথা বলছে বৃত্তটি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা বৃত্ত আছে, ওই যে 192 বর্গমিটার যে জমি আছে, সেই জমির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হয়েছে। বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের থেকে 2 সেন্টিমিটার কম। তো প্রথম কথা, জমিটার যে প্রস্থ ছিল সেটা ছিল 20 আর 16 মিটার, এর মধ্যে বৃত্ত আঁকা হয়েছে, এর মধ্যে যা হচ্ছে 12 আর 16 মিটার, এটা মনে করো 16 মিটার, এটা হচ্ছে 12 মিটার। এখানে 20 সেন্টিমিটার ব্যাসের একটা বৃত্ত আঁকা হয়েছে। তো জমির লেন্থ আর উইডথ নিয়ে, দৈর্ঘ্য প্রস্থ নিয়ে বৃত্তকে কোনো এফেক্ট করবে না, বৃত্ত আসলে অনেক ছোট। শুধু বৃত্তটার উপর ফোকাস করবো আমরা গতে, বৃত্তের উপর ফোকাস করব। তো বৃত্তের কেন্দ্র এটা, মনে করো কেন্দ্র ও, এইটা একটা জ্যা, ব্যাস ভিন্ন যে কোনো জ্যা, এ থেকে বি, এই জ্যাকে জ্যার উপর অঙ্কিত লম্ব, নাকি কি বলছে, জ্যার উপর অঙ্কিত লম্ব, এই জ্যার অঙ্কিত লম্ব যদি সি হয় তাহলে অবশ্যই ওসি আর এ বির উপর লম্ব হইলে এসি ইকুয়াল টু সিবি বা বিসি। এটা জানোই ক্লাস 8 এর ওইটার উপপাদ্য পড়ছো। বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো রেখার উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, এটাকে সমান সমান ভাগে ভাগ করে। এটা যদি এটা হয়, এটাও সমান, মানে সমান চিহ্ন দিয়ে আমি দেখাইলাম। আচ্ছা এখান থেকে এই পর্যন্ত টানা হয় কি ব্যাস বা ব্যাসার্ধ, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাই না? তাহলে ও এ হচ্ছে ব্যাসার্ধ বা হচ্ছে ব্যাসের অর্ধেক, তাইলে হচ্ছে সেটা ইকুয়াল টু 10 সেন্টিমিটার। কোশ্চেনে বলছে কেন্দ্রতে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের থেকে 2 সেন্টিমিটার কম। অর্ধেকের থেকে 2 সেন্টিমিটার কম, এই যে পুরোটা যদি এ বি যদি x হয়, এটাই তো চাইছে না, জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো শুরুতে লিখবো, মনে করি এ বি ইকুয়াল টু x সেন্টিমিটার। তো এইটুকু কি x/2 নাকি, এটুকু x/2। আর যে এই লম্বটা প্রশ্ন মতে কেন্দ্র হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এসি, আমরা লিখবা কেন্দ্র হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওসি, এই জ্যায়ের অর্ধেক হতে মানে x/2 হতে কত কম, 2 সেন্টিমিটার কম। এর যে অর্ধেক এর থেকে 2 সেন্টিমিটার কম, তাহলে এটা হচ্ছে x/2 - 2, যেখানে x হচ্ছে পুরোটা এবি, তাহলে শুধু এইটুকু হচ্ছে x/2 - 2। ওকে, এখন আমরা এখানে ত্রিভুজ এসিও তে, ত্রিভুজ এসিও কি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। সমকোণীতে সমকোণী ত্রিভুজে লিখো, সমস্যা নেই। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই যে ও এ স্কয়ার সমান সমান হচ্ছে এসি স্কয়ার প্লাস ওসি স্কয়ার, বা ও এ মানে তো 10, 10 স্কয়ার হচ্ছে এসি স্কয়ার মানে x/2 হোল স্কয়ার প্লাস ওসি স্কয়ার মানে x/2 - 2 হোল স্কয়ার। বুঝছো, পিথাগোরাস লিখলাম। এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে, এটা সলভ করে x এর ভ্যালু বের করতে হবে, যেটি আমাদের উত্তর। সিম্পল অংশ, এটা করো। 100 এটা হবে x²/4, এটা লসাগু করে নি, x/2 - 2 মানে আসলে 2 উপরে x - 4, তাহলে হচ্ছে x - 4 হোল স্কয়ার, নিচে হচ্ছে 4। তো লসাগু করো অথবা 4 কে গুণ আড়াআড়ি গুণ দিয়ে পাশে পাঠিয়ে দাও, সেটা হচ্ছে এই পাশে হয়ে যাবে 400, 400 হয়ে যাবে x² প্লাস x - 4 হোল স্কয়ার। লসাগুর পরের লাইনটা একবারে লিখলাম, ঠিক আছে। এরপর দেখো এটাকে যদি আমি এখানে লিখি, ভেঙে লেখো, x² x - 4 হোল স্কয়ার প্লাস হচ্ছে a - b হোল স্কয়ার, তাহলে a² - 2ab মানে 8x প্লাস 16 ইকুয়াল হচ্ছে 400। তাহলে 2x²
মাইনাস 8x মাইনাস 400 এদিকে গেলে হবে 384 ইকুয়াল টু 0। দুইগুলো কমন কেটে দাও, সবগুলো জোড় সংখ্যা, তাহলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস কত 192 ইকুয়াল টু 0। 192 কে আবার যদি 4 এর অঙ্ক নাকি 4, তাহলে আবার 16 আর 12 দিয়ে করতে পারি। 192 আর 4 এর মধ্যে একটু আগে ক্ষত একই ধরনের ক্যালকুলেশনই করছিলাম যত মনে আছে। মাইনাস হচ্ছে 16x প্লাস 12x মাইনাস 192 ইকুয়াল টু 0। তাহলে থাকে x মাইনাস 16 প্লাস 12 x মাইনাস 16। এই যে এই লাইনগুলো আমি কুইক করে যাই, হ্যাঁ এই সরো কমন নয়, এটা নেই করো বাই করো। তো এই জিনিসগুলো সব তোমরা জানা এবং 8 থেকে করে আসা। তো আশা করি এখানে বুঝতে কেউ হাবুডুবু খাবে না যে ভাইয়া কমন কেমনে নিলে, ঠিক আছে। এত যদি তারপরে যদি না বুঝো ভিডিওটা, এই জন্য রেকর্ডিং ভিডিওর একটা লাভ, ঠিক আছে। রেকর্ডিং ভিডিওতে নর্মাল ক্লাসের থেকে আমাদেরকে টাইম একটু কম দেওয়া হয়, এই যে সিলেবাস বাড়ায় দেওয়া হয়। তো নর্মাল ক্লাস টাইমে দেখা যায় যে এই অধ্যায়টা আমরা 3-4টা ক্লাস ধরে শেষ করি। অনেক জায়গায় এটাই, অনেক কোচিং এটা করে। তো ভিডিও রেকর্ডিং এটাই লাভ, তুমি বারবার পিছিয়ে টেনে টেনে দেখতে পারবা আনলিমিটেড সময়। আচ্ছা দেখো, তাহলে একবার না একবার দেখলে অবশ্যই বুঝবা। একবারই দেখে না বুঝে ভাইয়ার দোষ, যে ভাইয়া ভালো করে বুঝান নাই, তা ঠিক না। একটু দেখো ভালো করে, চেষ্টা করো 1-2 বার, তাহলে দেখবা যে ভাইয়া যে অন্তর্নিহিত কথাটা বলতে বোঝাচ্ছে, তোমাকে বুঝাইতে চাচ্ছে অনেক ক্ষেত্রে, সেটা তুমি প্রথমবার না দেখলে বুঝলেও দ্বিতীয়বার দেখা মাত্র বুঝে যেতা। অনেক সময় দেখা যায় যে আমি তো অনেক কিছু বুঝি না, একটা অনলাইনে ভিডিও দেখতেছি, একবারে দেখলাম ওটা বুঝলাম না যে কি বুঝাইছে, তো পিছিয়ে আসে দেখার পর বললাম ও আচ্ছা এই কথাটা বুঝাইছে, এই টেকনিকটা বুঝাইছে, এটা তো আমি পারতাম, ঠিক আছে। সো দ্বিতীয়বার দেখাটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। বিশেষ করে যে জিনিসটা একটু হেজি লাগতেছে, একটু ঘোলা লাগতেছে, যে বুঝলাম না কেন করলো, কেমনে করলো, কি বা দরকার, সেটা একটু ভিডিওতে 10-20 সেকেন্ড পিছিয়ে আসে দেখে যাও, বা 1 মিনিট পিছিয়ে আসে দেখে যাও, এটা তোমাদের জন্য লাভ করবে। ঠিক আছে, দেখো ইকুয়াল টু 0 পাইছি, তাহলে x ইকুয়াল টু 16 আর x ইকুয়াল টু মাইনাস 12, যা হতে পারে না। এটা একটা জ্যায়ের দৈর্ঘ্য, খেয়াল রাখবা কি কে এক্স ধরছি, জ্যায়ের দৈর্ঘ্যকে এক্স ধরছি, তাহলে এটার ভ্যালু হচ্ছে 16। সুতরাং অ্যান্সার বা জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। তো এই নিয়ে আমাদের অঙ্ক শেষ হইলো। হ্যাঁ 5.2 এর অঙ্ক এই পর্যন্তই। আমাদের এই চ্যাপ্টার অঙ্ক 31 পর্যন্ত করতে হবে। 31 এর পর যেগুলো আছে 32 টু এন্ড, এগুলা ম্যাথ অলিম্পিয়াড যারা করতে চায় অথবা একটু চিন্তা করতে চায় তাদের জন্য। তো প্রতি চ্যাপ্টারে আমার না টাচ করে এরকম এক্সট্রা 2-3টা অঙ্ক থাকে, তো সেইগুলোর মধ্যে কখনো হয়তো কিছু করে দেই বা কখনো হয়তো করি না। যদি তারপর সেগুলো বুঝতে ইচ্ছা করে বা ভাইয়া গাইডে কেমনে করছে বা অন্যরা তো এটা করে আমি তো বুঝি না, আমি একটু চিন্তা করতে চাই, তাহলে ইনবক্স আমাকে নক দিবা যে ভাইয়া এই অঙ্কগুলো আমি বুঝি না, আমাকে বুঝাই দেন। ডেফিনিট মার্ক করে বলবা এই অঙ্কটা আমি বুঝি নাই, ঠিক আছে। তো যাই হোক, অঙ্ক এই পর্যন্তই। এগুলো বারবার করে কি করবা, না দেখে চর্চা করতে হবে, ঠিক আছে। ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।